সবাইকে আমন্ত্রণ কুলে স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। সাকিব তামিমরা না পারলেও বাংলাদেশকে ট্রফি এনে দিতে চান মেহেদী হাসান মিরাজ। নিজেদের অভিজ্ঞ দাবি করে কোনো অজুহাত না দিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় তার কণ্ঠে। 2027 বিশ্বকাপ ঘিরে বিসিবির পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যেককে পারফর্ম করতে হবে বলেও মনে করেন মিরাজ। অধিনায়ক হওয়ার প্রস্তাব পেলে গ্রহণ করার ইঙ্গিত তার। ফ্যান্টাস্টিক ফাইভ এখন অতীত। মুশফিক মাহমুদুল্লাহদের অবসরের মধ্য দিয়ে শেষ হলো একটা প্রজন্মের। বাংলাদেশ ক্রিকেটকে অসংখ্য সাফল্য এনে দিয়েছেন, তবে পারেননি বৈশ্বিক বা মহাদেশীয় কোনো ট্রফি এনে দিতে। পরের প্রজন্মের মেহেদী মিরাজ, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তরাও খেলে ফেলেছেন অন্তত এক দশক। সাকিব তামিমদের জায়গা নেওয়া হয়তো কঠিন, তবে বড় স্বপ্ন দেখালেন মিরাজ। আমাদের কাজ থাকবে আমাদের এখান থেকে একটা স্টেপে নিয়ে যাওয়া। সো আমরা কিন্তু এখনো একটাও ট্রফি জিততে পারিনি। সো আমাদের টার্গেট থাকবে যে কোনো বড় টুর্নামেন্টের জন্য আমরা একটা ট্রফি জিততে পারি। সো একটা ট্রফি জিততে পারলে তখন আমাদের জন্য একটা জিনিসটা ভালো হবে, আমাদের জেনারেশনের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার পর আলোচনায় 2027 বিশ্বকাপ। বিসিবি সভাপতি ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বারবার তুলে ধরছেন পরিকল্পনা। মাঠে যারা বাস্তবায়ন করবেন তারা কিভাবে দেখছেন? যে 2-2.5 বছর আছে আমাদের ওয়ার্ল্ড কাপের বাকি, এখন থেকে এই টিমটাকে একটা সেট আপ করতে হবে এবং কারা খেলবে, কোন পজিশনে খেলবে সেইটাকে নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে এবং এক একটা প্লেয়ারের ওইখানে সুযোগ দিতে হবে এবং সবাইকে ব্যাক করতে হবে। যাদেরকে ঘিরে নতুন আশা বুনছে বাংলাদেশ, তাদের অন্যতম মেহেদী মিরাজ। বয়সভিত্তিক পর্যায় থেকে অধিনায়ক হিসাবে তার নাম চলে আসে। জাতীয় দলে সেই অর্থে সুযোগ আসেনি। বিসিবি তাকে দায়িত্ব দিলে নিতে আগ্রহী তা বুঝিয়ে দিলেন মিরাজ। এখন পর্যন্ত এই বিষয়ে কারোর সাথে কোনো কথা হয়নি। সেটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন। বোর্ড কীভাবে চিন্তা করে এটা তাদের সম্পূর্ণ ডিসিশন। অপরচুনিটি আসলে সেটা চিন্তা করা যাবে অবশ্যই। জাতীয় দলে এত বছর খেলার পর উইকেট ও অভিজ্ঞতার অজুহাত দেওয়ার সুযোগ দেখছেন না মেহেদী মিরাজ। এখন সময় বাংলাদেশকে ভালো কিছু উপহার দেওয়ার। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। দেশের ক্রিকেটে সার্ভিস দেওয়ার জন্য মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি আশা করেন দুজনই ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকবেন। স্বাগত জানিয়েছেন নতুন যে কোনো দায়িত্বে। দীর্ঘ পরিক্রমা এদের দুইজন বলবো লিডিং সৈনিক, যারা আমাদের মানে একজন এখনও আছেন যারা খেলবেন হয়তো লঙ্গার ভার্সন, আর মাহমুদুল্লাহ 3টা ফর্মেট থেকেই বিদায় নিয়েছে। সো আমি তাদের অভিনন্দন জানাই এবং আগামীতে যারা যেটাই করে আমি আশা করব তারা যদি বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত থাকে, স্পেশালি মাহমুদুল্লাহ তো 3 ফর্মেট থেকেই বিদায় নিয়েছে, তাহলে আমি অত্যন্ত খুশি হব এবং যদি এখনই সে যোগ হয় আমি এর চেয়ে খুশি, আর মানে আমি সবার থেকে বেশি খুশি হব। সো আমি তাদের অভিনন্দন জানাই এবং বাংলাদেশের ক্রিকেটকে তারা এত দীর্ঘ সময় যে আপনার সার্ভিস দিয়েছে তাদের ধন্যবাদ জানাই আমি পুরো দেশবাসীর পক্ষ থেকে। টি-20 নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে দলে থাকতে পারবেন কি নাজমুল শান্ত? এই মুহূর্তে শান্তকে রিপ্লেস করার মতো যোগ্য কাউকে দেখছেন না মিনহাজুল আবেদিন। দ্রুত হেড কোচ চূড়ান্ত করা উচিত বলেও মনে করেন তিনি। টি-20তে আর অধিনায়ক থাকতে চান না নাজমুল হোসেন শান্ত। এই ফরম্যাটে দলনেতা হবার দৌড়ে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তখন এই ফরম্যাটে নাজমুল শান্তর ভবিষ্যৎ কি? নেপথ্যে নাজমুল শান্তর স্ট্রাইক রেট টপ অর্ডারে খেলেও মাত্র 108-এর একটু উপরে। শেষ 20 ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি এ বাঁহাতি ব্যাটারের। বিপিএলও বেশিরভাগ ম্যাচ সাইড বেঞ্চে কাটিয়েছেন। যে কয়টি খেলেছেন পারফরমেন্স নাজুক। তবুও এই মুহূর্তে নাজমুল শান্তর বদলি চোখে পড়ছে না মিনহাজুল আবেদিনের। এই ফরম্যাটে কিন্তু আমাদের আহামরি কোনো পারফরমেন্স না যে আপনি এখনই রিপ্লেস করে দিবেন, এখনই কাউকে নিয়ে নেবেন, নতুন কাউকে ইনক্লুড করবেন, ওরকম কিন্তু পারফরমেন্স নাই। তো সুতরাং নেক্সট সিজন থেকে আপনাকে অপেক্ষা করতে হবে কে খেলবে না খেলবে, তখন আপনাকে চিন্তা ভাবনা করে আগাতে হবে। তবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে এখনই শান্তকে অটোমেটিক চয়েস ধরতে নারাজ বিসিবির সাবেক প্রধান নির্বাচক। বরং এনসিএল টি-20 আর পরবর্তী বিপিএল এর পারফরমেন্স মূল্যায়ন করার পরামর্শ মিনহাজুল আবেদিনের। টি-20 ফরম্যাটে আপনি যে কোনো পারফরমেন্সকে যে কোনো সময় ইনক্লুড করা যায়, এটা কিন্তু সমস্যা হয় না, যেহেতু শর্টার ভার্সনের ক্রিকেট। এনসিএল টি-20 এবং বিপিএল এই দুইটা ফরম্যাট দিয়ে মেইন স্কোয়াডটা রেডি করার জন্য যথেষ্ট সময় পাবে সিলেকশন প্যানেল। ফিল সিমন্সের সাথে চুক্তি শেষ। নবায়নে আগ্রহী বিসিবি, যদিও এখনও হেড কোচ নিয়ে আলোচনা শুরু করেনি ক্রিকেট বোর্ড। দেশি কিংবা বিদেশি পরপর 2 বিশ্বকাপ লক্ষ্য রেখে যত তাড়াতাড়ি সম্ভব হেড কোচ চূড়ান্ত করার পরামর্শ সাবেক অধিনায়কের।
দেশীয় কোচকে দিই বা বিদেশি কোচকে দিই, ওর একটা প্ল্যান কিন্তু 6 মাস মিনিমাম লাগে। তো 6 মাস প্ল্যান করে কিন্তু আগাতে হয়। তো এটা এই জন্য বললাম যে আমরা যেটা চাই যে যাকে আমি দায়িত্ব দিই বা বিসিবি যাকে দায়িত্ব দেয়, আমি যার কথাই বলি, ওকে এখন থেকে ওকে চিন্তাভাবনায় ঢোকানো উচিত এবং সেভাবে আগানো উচিত। বিশ্ব আসরে ফিট ক্রিকেটার নিশ্চিতে রোটেশন পদ্ধতিতে দল গড়ার কথা বললেন মিনহাজুল আবেদিন। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। যে জার্সি পরে প্রথম ম্যাচ খেলতে নামবেন হামজা চৌধুরী তা প্রকাশ পেয়েছে। বাংলাদেশের কিট স্পন্সর দৌড় সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ করেছে। ফুটবল ফেডারেশন দিয়েছে ডিজাইনের ব্যাখ্যা। লাল জার্সিতে বাংলাদেশের ম্যাপ, পতাকা, জাতীয় ফুল শাপলা, নদীমাতৃক বাংলাদেশকে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। কেমন হলো বাংলাদেশ ফুটবল দলের নতুন জার্সি? ঘটা করে এবার তা প্রকাশ পেয়েছে কিট স্পন্সর দৌড়ের কারণে। ফুটবল প্রিয়দের আগ্রহটা আরও বেশি, কেননা এই জার্সি পরেই প্রথমবার মাঠে নামবেন হামজা চৌধুরী। হামজার অভিষেক আর বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ দেশের বাইরে, তাই প্রথমে অ্যাওয়ে জার্সি উন্মোচন হয়েছে। এক কথায় ডিজাইনার জার্সিটার নাম দিয়েছেন হৃদয় বাংলাদেশ। এই কনসেপ্টের নাম হলো আমাদের হৃদয় বাংলাদেশ, কারণ আমরা যখন পুরোটা জার্সিকে আসলে দেখতে যাই, সেখানে আমরা পুরোটা জার্সি জুড়েই আমরা বাংলাদেশকে আসলে বাংলাদেশের রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি। প্রবাসী ডিজাইনার তাসমিত আফিয়াত জার্সির ডিজাইনে বাংলাদেশের পরিচয় বহনকারী ম্যাপ, পতাকা, নদীমাতৃক বাংলাদেশ, জাতীয় ফুল শাপলা এবং বিজয়ের প্রতীক দুহাত উঁচু করে ওয়াই আকৃতির উল্লাস সবকিছুকে এক করেছেন রক্তলাল এই জার্সিতে। ন্যাশনাল জার্সিটা ছেলেদের যেটা আমি করেছি, সেটার মধ্যে আমার যে শোল্ডার থেকে হলো আমাদের হ্যান্ড স্লিভসের যে পোর্শনটা, সেই জায়গাতে হলো আমি একটা শাপলার শেপটা আমি আসলে শেপটা নেম কাজ করেছি। বরাবর বুক থেকে আসলে আমরা যে একটা সাইন দেখছি, যে মেইন যে বর্ডারটা, যেটা একটা ওয়াই এর মতো একটা শেপ, সেই শেপটা আমাদের চোখে পড়ে, কারণ আমাদের দেশ নদীমাতৃক দেশ। অ্যাওয়ের পর এবার হোম জার্সির অপেক্ষা। জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগেই দেখা মিলবে সবুজ জার্সির। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। ফুটবল অঙ্গনে ব্যস্ততা হামজা চৌধুরী আর ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ঘিরে। আয়োজন নির্বিঘ্ন করার ব্যস্ততা যেমন আছে দেশ জুড়ে বড় পর্দায় ম্যাচ দেখার উদ্যোগ। এদিকে বছরের প্রথম ম্যাচের আগেই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ফুটবল দলের স্পন্সর হিসেবে পেতে যাচ্ছে বাফুফে। হামজা চৌধুরীর আগমন আর 25 মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সামনে রেখে সরব দেশের ফুটবল অঙ্গন। ফেডারেশন কর্তারা ব্যস্ত আয়োজন নির্বিঘ্ন করতে, সমর্থকদের ব্যস্ততা উন্মাদনা আর ম্যাচ উপভোগের। সোমবার হামজা চৌধুরীর সাথে আসবেন শুধু পরিবারের সদস্যরা। ক্লাব কর্তা, ফিজিও বা ফুটবল সংশ্লিষ্ট কেউ আসছেন না। বাংলাদেশ দলের বর্তমান সুযোগ সুবিধার উপর আস্থা রাখছেন শেফিল্ড তারকা। সিলেটে তাকে বরণ করতে রোববার যাচ্ছেন ফেডারেশন নির্বাহী সদস্যরা। নিশ্চিত করা হবে নিরাপত্তা সহ সার্বিক বিষয়। ভারতেও ম্যাচ দেখতে আর ফুটবলারদের উৎসাহ দিতে যাবেন ফেডারেশন কর্তারা। ফুটবল ফেডারেশনের বাইরেও আমরা তো সবাই বাংলাদেশি, আমরা সবাই ফুটবলকে ভালোবাসি। সো নিজের দেশ খেলতে যাচ্ছে, অফকোর্স আমরা যাব, আমাদের টিমকে সাপোর্ট দিব। আবার বিএফ এর পক্ষ থেকে একটা দায়িত্ব হয়ে যায় অনেকটা, যে এত ইম্পর্টেন্ট একটা ম্যাচ, তো সেই ব্যাপারে আমাদের আয়োজন চলছে। দেশের ফুটবল প্রেমীদের আড্ডা, আলোচনা, উদ্যোগ এখন অনলাইন কেন্দ্রিক। সেভ বাংলাদেশ ফুটবল, বাংলাদেশি ফুটবল আলট্রাস সহ ফ্যান গ্রুপগুলোও নিচ্ছে নানা উদ্যোগ। সিলেটে হামজাকে বরণ, ঢাকায় অনুশীলন দেখা কিংবা 25 মার্চ দেশ জুড়ে বড় পর্দায় খেলা দেখার উদ্যোগ নিচ্ছেন সমর্থকরা। সিলেট এয়ারপোর্টে হামজা চৌধুরীকে আমরা বরণ করব, সেখানে বাংলাদেশ ফুটবল আলট্রাস থাকবে। তারপর আমরা কিংস অ্যারেনাতে যদি সুযোগ হয় তাহলে হামজা চৌধুরী আমরা ট্রেনিং সেশন দেখব। ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে লাইভ স্ক্রিনিং করানো যায় কিনা আমরা ইতিমধ্যে এটি নিয়ে কাজ করছি। আশা করছি আমরা হয়তোবা 3 থেকে 4টি বড় লাইভ স্ক্রিনিংয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষকে এই নতুন উদ্দীপনা, যে ফুটবলের যে একটা উত্তেজনা, সেটা যেন সবাই মিলে একসাথে আমরা শেয়ার করতে পারি, সেই ব্যবস্থার দিকেও এগোচ্ছি। এদিকে বছরের প্রথম ম্যাচের আগেই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ফুটবল দলের স্পন্সর হিসেবে পেতে যাচ্ছে বাফুফে। রোববার হবে চুক্তি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বৈশ্বিক ক্রীড়াঙ্গনে একে একে নিজেদের অবস্থান জানান দিচ্ছে সৌদি আরব। ফুটবল, ফর্মুলা 1, স্পোর্টস, রেসলিংয়ের পর সৌদি আরবের লক্ষ্য এবার ক্রিকেট। টেনিসের গ্র্যান্ড স্ল্যাম ধাঁচে আয়োজন করতে যাচ্ছে বৈশ্বিক T20 লিগ, যা টেক্কা দিতে পারে IPL-কে। ভিশন 2030 বদলে যাচ্ছে সৌদি আরব। অবকাঠামো, চাকচিক্য আর নানা বৈশ্বিক আসর আয়োজনে, যার মধ্যে ক্রীড়া একটি। 2034 বিশ্বকাপের একক স্বাগতিক সৌদি,
আলোচনায় 2036 অলিম্পিকের আয়োজক হতে আগ্রহী হওয়া। ফুটবল, ফর্মুলা 1, ই স্পোর্টস, রেসলিংয়ের পর এবার ক্রিকেটকে টার্গেট করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। আইপিএলকে চ্যালেঞ্জ জানাতে চালু হচ্ছে বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট, যার মডেল আবার গ্র্যান্ড স্ল্যাম টেনিস। আর পুরো পরিকল্পনাকারী সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও সংগঠক নীল ম্যাক্সওয়েল। নিজে খেলেছেন নিউ সাউথ ওয়েলসের হয়ে, পরবর্তীতে কাজ করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাথে। অস্ট্রেলিয়ান গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী গ্লোবাল টি-20 টুর্নামেন্টে 8 দল অংশ নেবে। বছর জুড়ে আয়োজন হবে বিশ্বের 4 প্রান্তে, সবশেষ ফাইনাল সৌদি আরবে। শুরুতে টুর্নামেন্টের ব্র্যান্ড ভ্যালু ধরা হয়েছে $500 মিলিয়ন, যেখানে আইপিএল এর বর্তমান মূল্য $1.2 বিলিয়ন। কারা খেলবে, কিভাবে হবে ফরম্যাট, কবে শুরু, কখন, কোথায় সবকিছুই অজানা। তারপরও আলোড়ন তুলেছে এই টুর্নামেন্ট। সৌদি আরবের বিখ্যাত ক্রীড়া বিনিয়োগকারী প্রতিষ্ঠান SRJ স্পোর্টস ইনভেস্ট থাকছে আসরটির সাথে। শাফাত মিদুল, চ্যানেল 24। এদিকে শীতকালীন স্পেশাল অলিম্পিক গেমসের ফ্লোর বল ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ইউক্রেনকে হারিয়েছে 4-2 গোলে। এই ইভেন্টে সেমিফাইনালের বাকি 2 দেশ ত্রিনিদাদ এন্ড টোবাগো এবং ভারত। ফাইনালে বাংলাদেশের হয়ে গোল করেন স্বর্ণা, ফাতেমা, ফাবিয়া ও তামাল্লিন। ইতালির তুরিনে হচ্ছে এবারের আসর। বর্তমান ও সাবেক ক্রিকেটার, সংগঠক, ক্রীড়া সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত হলো বিসিবির ইফতার। শনিবার রাজধানীর একটি হোটেলে এই ইফতারের আয়োজন করে ক্রিকেট বোর্ড। সভাপতি ফারুক আহমেদ সহ বিসিবির অন্য কর্তারাও ছিলেন। এছাড়া লিটন দাস, নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটাররাও বিসিবির ইফতারে অংশ নেয়। একই দিন সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ, সংগঠক, সাংবাদিক সহ ক্রীড়াঙ্গনের ব্যক্তিদের নিয়ে ইফতার করল ইস্কাটন সবুজ সংঘ ক্লাব। এদিন ক্লাব প্রাঙ্গণে নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সুজাউদ্দিন, সাধারণ সম্পাদক মীর আক্তার উদ্দিন আহমেদ। বার্ষিক সাধারণ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসে। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের বিদায়ী সদস্য সচিব মোহাম্মদ আকবর বাবুল, চ্যানেল 24 এর স্পোর্টস এডিটর দিলু খন্দকার। 1972 সালে প্রতিষ্ঠিত ইস্কাটন সবুজ সংঘ ক্লাব খেলেছে প্রথম বিভাগ ফুটবল ও প্রিমিয়ার লিগ ক্রিকেটে। শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।